আসসালামু আলাইকুম। ট্রাই ফুলফিলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটি প্রশ্ন পড়ছি যেটি 2013, 15, 17 সালে বোর্ডে এসেছে এবং খুব ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে ডিসকাস দি মেজর স্ট্র্যাটেজিস এন্ড টেকনিক্স অফ ডেভেলপিং ভোকাবুলারি অথবা ডিসকাস দ্য ভোকাবুলারি টিচিং স্ট্র্যাটেজিস ইন ইয়ার 2। আমরা যেহেতু গাইড থেকে পড়ছি সবার অনেক সুবিধা হবে। গাইডের 371 নম্বর পেজ, যেখান থেকে আমরা পড়ছি। তাহলে পড়া শুরু করি। কি লেখা উত্তরে? দেয়ার আর টু মেজর টেকনিক্স অফ ভোকাবুলারি টিচিং। ছাত্রদেরকে ভোকাবুলারি বা শব্দার্থ শেখানোর দুইটা পদ্ধতি রয়েছে, একটা হচ্ছে এক্সপ্লিসিট আর একটা হচ্ছে ইমপ্লিসিট ভোকাবুলারি ইনস্ট্রাকশন। এক্সপ্লিসিট শব্দের সরাসরি অর্থ হচ্ছে স্পষ্ট বা সরাসরি। ইমপ্লিসিট মানে হচ্ছে নিহিত, অন্তর্নিহিত, উজ্জ, অস্পষ্ট, এগুলো হচ্ছে শব্দার্থ। আর আমরা যদি ভাবার্থ ধরি তাহলে ইমপ্লিসিট মানে হচ্ছে সরাসরি না পড়িয়ে একটু অভ্যন্তরীণ ভাবে নিহিতার্থে পড়ানো। ওকে, following these techniques the teacher can develop their own strategies of teaching vocabulary। তো এই টেকনিকগুলো ফলো করে একজন শিক্ষক তার টেকনিকগুলো তৈরি করতে পারেন, তাদের কৌশলগুলো তৈরি করতে পারেন ভোকাবুলারি শিক্ষা দেওয়ার জন্য ছাত্রদেরকে। However, some major strategies should be considered in every classroom depending on students' level and interest। বলছে যে এগুলো ছাড়াও প্রত্যেক শিক্ষক তার ছাত্রদের অবস্থা আর ছাত্রদের যে পড়ালেখার লেভেল এটা অনুযায়ী তিনি ক্লাসরুমে আরো অনেক কৌশল অবলম্বন করতে পারেন ভোকাবুলারি শেখানোর জন্য। Following are the major strategies according to each technique of vocabulary teaching। নিচে দেয়া হলো মেজর স্ট্র্যাটেজি, কৌশল যেগুলো ভোকাবুলারি শেখানোর জন্য। ওকে, এখন আমরা দেখি কি কি মেজর কৌশল বা প্রধান কৌশল শব্দার্থ শেখানো। explicit vocabulary instruction can be done following some strategies। আমরা আগে দুইটা দেখেছিলাম যে ভোকাবুলারি শেখানোর দুইটা পদ্ধতি, এক্সপ্লিসিট আর ইমপ্লিসিট। তো এক্সপ্লিসিটে অনেকগুলো কৌশল রয়েছে ভোকাবুলারি শেখানোর জন্য। ফার্স্ট, প্রি টিচিং ভোকাবুলারি। পড়ালেখা শুরু করার আগে ভোকাবুলারিটা শিখিয়ে দেয়া। ইজ ইউজফুল টু টিচ স্টুডেন্টস মেজর ওয়ার্ডস বিফোর রিডিং এ টেক্সট। তো পার্ট পড়া বা প্যাসেজ পড়া শুরু করার আগে তাদেরকে ভোকাবুলারি শিখিয়ে দেয়া, এটা হচ্ছে একটা কৌশল। এটার মাধ্যমে তারা আগে থেকেই জেনে নিতে পারে যে কঠিন শব্দ কি কি আছে, কোন কোন শব্দ পড়লে আমরা প্যাসেজটা ভালো করে বুঝতে পারবো। দেন টিচার্স ক্যান প্রি-সিলেক্ট সাম ডিফিকাল্ট ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট। তো তিনি আগেই টেক্সট থেকে কিছু ডিফিকাল্ট ওয়ার্ড সিলেক্ট করে রেখে দিলেন, শব্দার্থ বের করে। দেন দে এক্সপ্লেইন দ্য ওয়ার্ডস টু দ্য স্টুডেন্টস, ক্লাস্টার দ্য সিনোনিমস এন্ড অ্যান্টোনিমস ইনটু ক্যাটাগরিজ। তো স্যার ক্লাসে যাওয়ার পরে এই ওয়ার্ডগুলোই প্রথমে ব্যাখ্যা করতে পারেন, অথবা ওয়ার্ডগুলোর সিনোনিম আর অ্যান্টোনিম গুলো ক্লাস্টার করতে পারেন। ক্লাস্টার মানে গুচ্ছ করা, যে সিনোনিম কি কি আছে এক লাইনে লিখলেন, অ্যান্টোনিম কি কি আছে এক লাইনে লিখলেন এই ওয়ার্ডগুলোর। Discussion on the words also help students understand the words before starting reading। তো পড়ালেখার আগে শব্দ যেগুলো আছে ওগুলো নিয়ে যদি স্যার একটু ডিসকাস করে নেন যে আজকের এই পার্টে এই শব্দগুলো আছে, এই শব্দগুলো আমাদের পড়তে হবে, তখন পার্টটা বুঝতে অনেক সুবিধা হয়ে যায় আগে যদি তিনি শব্দগুলো নিয়ে আলোচনা করেন। তো এটা যে ডিসকাশন অন দ্য ওয়ার্ড। সেকেন্ড, টিচার্স ক্যান ইউজ ওয়ার্ড ম্যাপস। স্যাররা ওয়ার্ড ম্যাপ ব্যবহার করতে পারেন, such as semantic mapping and definition map to teach vocabulary explicitly। সরাসরি বা স্পষ্টভাবে ভোকাবুলারি শেখানোর জন্য স্যার এখানে দুই ধরনের ম্যাপ ব্যবহার করতে পারেন, একটা হচ্ছে সিমান্টিক ম্যাপিং আর একটা হচ্ছে ডেফিনিশন ম্যাপ। সিমান্টিক মিনিং বলতে বোঝায় যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলোর অর্থগুলো একটা লাইন ধরিয়ে লেখা, এই ওয়ার্ডে কি কি আছে অর্থ যেগুলো আছে সবগুলো লিখে একটা ম্যাপের মতো তৈরি করা ওয়ার্ডগুলো ক্লাস্টার আকারে। আর ডেফিনিশন ম্যাপ হচ্ছে এই ওয়ার্ডের ডেফিনিশনটা কিরকম, এটার এক্সাম্পল কি কি, ক্লাসিফিকেশন কি কি, এগুলো বক্স করে করে দেখানো, এটা হচ্ছে ডেফিনিশন ম্যাপ। আচ্ছা, এই দুইটা ম্যাপের আমরা একটু ছবি দেখব। তারপরে আসছে মরফোলজিক্যাল ক্লাস্টারিং, এটা দেখে নেই। মরফোলজিক্যাল ক্লাস্টারিং হেল্প স্টুডেন্ট গ্রুপ ওয়ার্ডস দ্যাট আর সিমিলার ইন মিনিং। তো যেগুলো হচ্ছে সিমিলার মিনিং আছে সেগুলোকে একটা ম্যাপের মতো করে তৈরি করা, এটাকে বলা হয় মরফোলজিক্যাল ক্লাস্টারিং। ওকে, তো আমরা দেখে নেই এখন সিমান্টিক ম্যাপ, ডেফিনিশন ম্যাপ আর মরফোলজিক্যাল ক্লাস্টার, এই তিনটা বিষয়। এটা হচ্ছে একটা ওয়ার্ড ক্লাস্টার। এই যে মরফোলজিক্যাল ক্লাস্টার যেটা, সেটা এখানে একটা ওয়ার্ডের যা যা আছে সেগুলো দিছে, এগুলোর সিনোনিম ওয়ার্ড এখানে থাকতে পারে, এরকম সিনোনিম ওয়ার্ডগুলো ক্লাস্টার আকারে দেয়া থাকলো, একটা ওখানে একটা ওখানে একটা ওখানে একটা এরকম। এখানে একটু ডেফিনিশন দিছে, কিন্তু এই যে একটা ক্লাস্টার দিছে। তারপরে ডেফিনিশন ম্যাপ, এই যে মনে করো একটা ওয়ার্ড এখানে লেখা থাকলো,
এই ওয়ার্ডটা কি, এই ওয়ার্ডটার কম্পারিজন অন্যান্য ওয়ার্ডের সাথে, এই ওয়ার্ডটার ক্যারেক্টারিস্টিক্স, এই ওয়ার্ডের এক্সাম্পল। যেমন এখানে ডেমোক্রেসি ওয়ার্ড, ডেমোক্রেসি কি, ডেমোক্রেসি কম্পারিজন, ডেমোক্রেসি ক্যারেক্টারিস্টিক্স, এক্সাম্পলস, এগুলো এই বক্সের মধ্যে ক্লাস্টার আকারে দেয়। এগুলো হচ্ছে ডেফিনিশন ম্যাপ, ম্যাপের মতো তৈরি করা। তারপরে হচ্ছে আমাদের ওয়ার্ড ম্যাপ ছিল, এই যে একটা ওয়ার্ড ম্যাপ, মনে করো স্পেস শব্দটা, এই স্পেসের সাথে সম্পর্কিত অন্যান্য শব্দগুলো আমরা একটা ম্যাপের মতো করে তৈরি করলাম, এটা হচ্ছে একটা ওয়ার্ড ম্যাপ। তাহলে এই হচ্ছে আমাদের এই তিনটা বিষয়। একটা হচ্ছে মরফোলজিক্যাল ক্লাস্টার, মানে শব্দগুলো একটা ক্লাস্টার আকারে জড়ো করা। তারপরে হচ্ছে সিমান্টিক ম্যাপ, অর্থগুলো একসাথে জড়ো করে একটা ম্যাপ তৈরি করা। ডেফিনিশন ম্যাপ, ডেফিনিশনটা একসাথে করে সেখানে একটা ম্যাপ তৈরি করা। আর একটা ম্যাপ মেবি ছিল এই যে একটা ওয়ার্ড ম্যাপ, ওয়ার্ড ম্যাপের চিত্র দিছে, যে একটা ওয়ার্ড দিল, এটা সিনোনিম লেখলে একদিকে, ডেফিনিশনের দিকে, সেন্টেন্সের দিকে, অ্যান্টোনিমের দিকে, এগুলো হচ্ছে ওয়ার্ড ম্যাপিং। তো ম্যাপ তৈরি করে স্যার ছাত্রদেরকে ওয়ার্ডগুলো সুন্দর করে বুঝাতে পারেন। এটা হচ্ছে ভোকাবুলারি শেখানোর একটা পদ্ধতি। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন, নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে দিন, সাবস্ক্রাইব সাবস্ক্রাইব। তারপরে they understood the relationship among the words through the visual representation of the words in a cluster। যখন হচ্ছে সবগুলো ওয়ার্ড একটা ক্লাস্টার বোর্ডের মধ্যে মনে করলাম সবগুলো ওয়ার্ড একসাথে লেখা হলো, এই যে লিখলেন তিনি, এগুলো দেখার মাধ্যমে ছাত্ররা তারা বুঝতে পারবে যে একটা ওয়ার্ডের সাথে আরেকটা ওয়ার্ডের কি সম্পর্ক। This helps them guess the meaning of any word even before knowing the exact meaning of the word। তো একসাথে সিনোনিম কয়েকটা লিখে ফেললে আমরা নতুন ওয়ার্ড যেটা সেটা শব্দার্থ মুখস্থ না করেই বুঝতে পারবো যে এটা শব্দার্থ এরকম হতে পারে, যেহেতু এটা অন্য এই ওয়ার্ডের সাথে এসেছে। যেমন আমরা মনে করলাম একটা বোর্ডের মধ্যে লেখা প্ল্যানেট, তারপরে স্টার, মুন, তারপরে লেখা থাকলো মনে করো মার্স, ভেনাস, তারপরে হচ্ছে মার্কারি, এগুলো একটা লেখা থাকলো। তাহলে মনে করো এখানে নতুন একটা ওয়ার্ড আসলো, যেমন হচ্ছে ধরেন এই মুন এখানে লেখা থাকলো, আমি মুনের কোনো অর্থ জানি না, কিন্তু ওই যখন আমি দেখবো আশেপাশে দেয়া আছে আর্থ, ভেনাস, মার্কারি, প্ল্যানেট, তখন আমি বুঝতে পারবো যে এটা হতে পারে এগুলোর মতো কোনো কিছু, আর্থের মতো, পৃথিবীর মতো, অথবা বুধের মতো, তারপরে হচ্ছে শনি গ্রহের মতো। তাহলে এটাও এরকম গ্রহ ট্রহের মধ্যে কোনো একটা কিছু হতে পারে। এই যে আগে থেকে তারা একটা ধারণা পেয়ে গেল ওয়ার্ড ক্লাস্টারের মাধ্যমে। In contrast, semantic maps are very useful in teaching vocabulary। বলছে যে সিমান্টিক ম্যাপ যেগুলো আছে এগুলো খুবই দরকারি ভোকাবুলারি শেখার ক্ষেত্রে। সিমান্টিক বলতে সিমিলার ওয়ার্ডগুলো একসাথে লিখে একটা ম্যাপ তৈরি করা। It helps students categorize meanings of a word into groups and subgroups। তো ছাত্ররা এটার মাধ্যমে ওয়ার্ডগুলোকে একটা গ্রুপের মধ্যে নিয়ে যেতে পারে। যেমন মনে করো যে মহাকাশ সম্পর্কিত যে ওয়ার্ডগুলো আছে এগুলো আমরা একটা ইয়ের মধ্যে নিলাম, একদিকে নিলাম একটা ম্যাপের মধ্যে, তারপরে পৃথিবীর ভিতরে বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করছেন স্যার, পৃথিবীর ভিতরের যে ভৌগোলিক বিষয়গুলো আছে এগুলো নিয়ে ওয়ার্ডগুলো আমরা একটা ম্যাপের মধ্যে আঁকালাম। তো এগুলো করলে ছাত্ররা খুব সহজেই বুঝতে পারবে ওয়ার্ডগুলোর মিনিং, মনে রাখতে পারবে, এগুলো গ্রুপ সাবগ্রুপে সাজাতে পারবে। Therefore students are able to understand the words in relation to other concepts। তো যে যে ধারণা অথবা যে যে বিষয় নিয়ে আমরা পড়ছি এই বিষয়ের সাথে ওয়ার্ডগুলোর যে সম্পর্ক আছে সেটাও ছাত্ররা বুঝতে পারবে ওয়ার্ড ম্যাপ তৈরি করলে। Moreover, students can visualize the relationships between words. This activates their cognition and helps them learn and remember the words better। তো বলছে student can visualize the relationship between the words। যদি এরকম ভাবে শেখানো হয় তাদেরকে, তাহলে তারা একটা ওয়ার্ডের সাথে অন্য একটা ওয়ার্ডের কি সম্পর্ক সেগুলো তারা বুঝতে পারবে অথবা কল্পনা করতে পারবে। তারপরে হচ্ছে this activates their cognition, এগুলো তাদের জ্ঞান বা ধীশক্তি অথবা তাদের মেধাকে জাগ্রত করবে। helps them learn and remember the words better, আর এগুলোর মাধ্যমে তারা শব্দগুলো ভালোভাবে মনে রাখতে পারবে। আসলো পরেরটা, আরেকটা পদ্ধতি, analyzing parts of a word is another strategy that helps to understand the possible meaning of the word। একটা ওয়ার্ডকে অ্যানালাইজ করা বা ভেঙে ভেঙে টুকরা টুকরা করে এটা বোঝা, এটা বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করা, এটা হচ্ছে অ্যানালাইজিং পার্টস অফ এ ওয়ার্ড। তো এটা হচ্ছে অনেক ভালো একটা পদ্ধতি শব্দার্থ শেখানো। স্টুডেন্টস ক্যান আইডেন্টিফাই ডিফারেন্ট পার্টস অফ এ ওয়ার্ড বাই ডিভাইডিং ইট ইনটু রুট এন্ড এফিক্সেস। তো ছাত্ররা একটা ওয়ার্ডকে তার মূল অংশ এবং তার সাথে যেগুলো এসে যুক্ত হয়েছে সেগুলো ভেঙে টুকরা করে
সেই ওয়ার্ডটা সম্পর্কে ভালো একটা ধারণা নিতে পারে। এখানে রুট বলতে বোঝায় মূল যে শব্দটা সেটা, আর এফিক্স বলতে বোঝায় তার সাথে যে উপসর্গ অনুসর্গ যুক্ত করা হয়েছে, একটা ওয়ার্ড মেইন ওয়ার্ডের সাথে অন্য যে একটা ওয়ার্ড এসে যুক্ত হয়েছে সেটাকে বলা হয় এফিক্স। সাফিক্স আর প্রিফিক্স মিলে হয় এফিক্স। এক্সাম্পল দেওয়া হয়েছে এখানে, দেখো ফর এক্সাম্পল আনকমফোর্টেবল ইজ এ ওয়ার্ড, দ্য রুট ওয়ার্ড ইজ কমফোর্ট। তো এখানে মেইন ওয়ার্ডটা ছিল হচ্ছে কমফোর্ট, আর এটার সাথে এটা এসে যুক্ত হয়েছে আন আর টেবল, এবল। এবল ইজ এ সাফিক্স, সাফিক্স মানে হচ্ছে পরে যেগুলো যুক্ত হয় অনুসর্গ, and an is a prefix মানে প্রথমে যেগুলো যুক্ত হয় উপসর্গ। Usually when the suffix able is added to a root it becomes an adjective। তো কমফোর্ট বলতে এমনিতে আরাম বোঝায়, আর যখন হচ্ছে এবল কমফোর্টেবল যুক্ত হলো তখন এই আরামটা হয়ে গেল এটা অ্যাডজেক্টিভ। while an is added, যখন an এড হয় তখন এটা নেগেটিভ ওয়ার্ড হয়ে যায়। আনকমফোর্টেবল মানে হচ্ছে এটা কমফোর্টেবল না। Prefix to a root to make a negative meaning, therefore the meaning of a word uncomfortable is not having comfort। তো এভাবে তারা যখন ভাঙবে ছাত্ররা তখন এটা মিনিং তারা এমনিতেই পেয়ে যাবে, মিনিং আর ডিকশনারিতে খুঁজতে হবে না। তারা এটা এরকম বিশ্লেষণ করলে দেখতে পাবে যে এটা অর্থ বের হয়েছে যে not having comfort, এটা আরামদায়ক না অথবা উপযোগী না। Implicit vocabulary instruction on the other hand involves two major strategies। আমাদের প্রথমটা শেষ হয়ে গেল এক্সপ্লিসিট, এখন আসছে ইমপ্লিসিট ভাবে কিভাবে ভোকাবুলারি শেখানো যায়। তো এখানে দুইটা টেকনিক আছে অথবা কৌশল আছে, স্ট্র্যাটেজি। Incidental learning is one of the implicit techniques that can help students learn vocabulary when reading a text। Incidental learning হচ্ছে একটা কৌশল যেখানে টেক্সট যখন একজন ছাত্র একা একা পড়বে তখন সে শব্দার্থ শিখতে পারবে এই টেক্সট পড়ে পড়ে। তো এটা কি একটু দেখে নিই। They encounter the word in the context and try to relate it to other familiar words in the context। যখন হচ্ছে একজন ছাত্র সে একটা টেক্সট পড়বে তখন থিসিস পড়বে তখন এই ওয়ার্ডটা বাস্তবে আমরা কি খেতে ব্যবহার করি এটা সে চিন্তা করবে, and relate it to other familiar words in the context, এবং বাস্তবে এটার সাথে অন্য কি কি জিনিস জড়িত আছে সেগুলো একটু দেখবে, ওই সম্পর্কিত ওয়ার্ডগুলো এসে মনে করবে। এটা হচ্ছে ইনসিডেন্টাল লার্নিং, মানে সে যা পড়ছে সেটাকেই বাস্তবে একটা কল্পনা করে চিন্তা করে বাস্তবে এটার সাথে অন্যান্য কি কি শব্দ জড়িত আছে সেগুলো সে খুঁজে বের করবে এবং পড়বে, এটাকে বলা হচ্ছে ইনসিডেন্টাল লার্নিং। তো এটা একটা ভালো পদ্ধতি পড়ালেখার। যেমন মনে করো একজন ছাত্র পড়া শুরু করলো যে বাংলাদেশ এক সময় পাকিস্তানের অংশ ছিল, তখন যখন যে পাকিস্তান শব্দটা আসলো এর সাথে সে আরো কিছু যুক্ত করলো যে পাকিস্তান, তাহলে এটা হবে ভারতের পশ্চিম দিকের একটা অংশ। তারপরে হচ্ছে পাকিস্তান, মোহাম্মদ আলী জিন্নাহ একজন ব্যক্তিত্ব। তারপরে পাকিস্তান 1971 সালের মুক্তিযুদ্ধ, পাকিস্তান 52 সালের আন্দোলন। তো এই সবগুলো তার মাথায় আসলো চিন্তা, এগুলো থেকে সে কিছু শব্দ যোগ করলো, যেমন মুভমেন্ট আন্দোলন, তারপরে হচ্ছে অপারেশন নির্যাতন নিপীড়ন এগুলো, তারপরে হিস্ট্রি, এই শব্দগুলো সে আনলো, এনে এই শব্দগুলো সে জানলো এবং বাস্তবের সাথে এগুলো সে মিল করে দেখলো যে এরকম এরকম এরকম। তো এটা হচ্ছে ইনসিডেন্টাল লার্নিং। This is how they learn the word incidentally, এভাবে তারা শিখে ইনসিডেন্টালি ওয়ার্ডগুলো। Another implicit strategy is to learn the word from the context। আরেকটা হচ্ছে সরাসরি কনটেক্সট থেকে শব্দ শেখা। For this students have to read the whole paragraph, পুরো প্যারাগ্রাফটা পড়বে ছাত্র, and try to get as much as clue as possible about the word meaning। এবং যে ওয়ার্ডটা সে জানে না সে চেষ্টা করবে পুরো প্যারাগ্রাফটা পড়ে এটার একটা ধারণা নিতে যে কি হতে পারে এটার অর্থ। তো এটা স্বাভাবিক, আমরা যেরকম স্টাডি গাইডের অনেক ওয়ার্ডের শব্দ পাই না, কিন্তু প্রশ্নটা পড়ে গেলে দেখা যায় ওয়ার্ডের শব্দ না পেলে আমি বুঝে গেছি জিনিসটা কি। Then they try to match all the possible meanings to the context। তো তারা হচ্ছে কনটেক্সট বা বাস্তব অবস্থার বিভিন্ন চিন্তা ভাবনা মাথার মধ্যে আনলো যে এই ওয়ার্ডটার অর্থ এই হতে পারে, যেহেতু আমাদের এই সাবজেক্ট নিয়েই পার্টটা লেখা সেহেতু এই পার্টের অনুযায়ী এটার অর্থ হতে পারে। তো কনটেক্সটটা একটু চিন্তা ভাবনা করলো, and find out the closer meaning। তো তখন হচ্ছে সে একটা কাছাকাছি মিনিং পেয়ে যাবে এমনিতেই। Apart from the above, using dictionaries and thesaurus effectively is very important to learn vocabulary। তো এগুলো হচ্ছে স্বাভাবিক, বলছে ডিকশনারি ব্যবহার করা তো সবাই করে, এটা হচ্ছে শব্দার্থ শেখার একটা পদ্ধতি। আর thesaurus মানে হচ্ছে যেখানে সিনোনিম অ্যান্টোনিম দেয়া থাকে যে ডিকশনারিতে, ওটা। টিচার্স হ্যাভ টু মেক স্টুডেন্টস অ্যাওয়্যার অফ দিস স্ট্র্যাটেজি। তো স্যার স্টুডেন্টদেরকে এই স্ট্র্যাটেজি পদ্ধতিগুলো কৌশলগুলো ব্যবহার করার জন্য তাদেরকে পরামর্শ দিবেন। অল দি স্ট্র্যাটেজিস এন্ড টেকনিক্স আর ইকুয়ালি ইম্পর্টেন্ট, সবগুলো গুরুত্বপূর্ণ। হাউএভার দে শুড বি
applied depending on the context, the students' levels and needs. তো বলছে যে যতগুলো কৌশল এখানে আলোচনা করা হলো সবগুলোর মধ্যে কোনটা কার ক্ষেত্রে ব্যবহার করবে এগুলো স্যার বুঝবেন। যে ছাত্রর যেই কৌশল দিলে তার ভোকাবুলারি শেখাটা ভালো হবে তাকে সেই কৌশলেই পড়াবেন, যার যেটা দরকার সেটাই দিবেন। এই হচ্ছে আমাদের ভোকাবুলারি শেখার কৌশল, আমাদের আজকের প্রশ্নটা। ধন্যবাদ সবাইকে লেকচারটি দেখার জন্য। যদি প্রয়োজনীয় মনে হয় তাহলে অবশ্যই নিজের ফ্রেন্ডদেরকে এগুলো দেবে, তারা পরে উপকৃত হবে লেকচারগুলো শুনে, যেহেতু ইএলটির লেকচারগুলো খুব কম পাওয়া যায়। আর সাবস্ক্রাইব না করলে করে ফেলবে, কারণ সাবস্ক্রাইব করলে চ্যানেলের যে অন্যান্য লেকচারগুলো আছে এগুলো এমনিতেই ইউটিউবে আসলে দেখতে পারবে, যে এখানে শো করছে যে অন্য একটা লেকচার, তখন দেখতে সুবিধা হবে। ধন্যবাদ সবাইকে দেখার জন্য।